সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। পাকিস্তানের ইতিহাসে এখন পর্যন্ত কোনো নির্বাচিত সরকারই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। বারবার রাজনৈতিক অস্থিরতা ও সেনা হস্তক্ষেপে দেশটির গণতান্ত্রিক ধারাবাহিকতা বারবার ভেঙে পড়েছে। সর্বশেষ ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারান তেহরিকে ইনসাফ তথা পিটিআই প্রধান ইমরান খান। বলা হয় এক প্রকার চক্রান্ত করেই তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল, কারণ তিনি অন্যদের মতো সেনাবাহিনীকে অতটা তোয়াজ করতেন না। ইমরান খান ২০২৩ সালের অগাস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির হাই সিকিউরিটি বেষ্টিত আদিয়ালা কারাগারে বন্দী আছেন। রাষ্ট্রীয় পদ থেকে পাওয়া উপহার তিনি আত্মসাৎ করেছেন এমন অভিযোগে তাকে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২০২৩ সালের ৯ মে অনুষ্ঠিত বিক্ষোভের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ইমরান খানকে ক্ষমতাচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার ডাকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় কয়েকটি সমাবেশ হয়েছে। অবস্থা বেগতিক দেখে উল্লেখিত মামলা দিয়ে তাকে কারাগারে পাঠায় ক্ষমতাসীন শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকার। সাম্প্রতিক সময়ে তার মুক্তির দাবি বেশ জোরালো হয়েছে। আন্তর্জাতিক খেলোয়াড়রাও তার পক্ষে মুখ খুলেছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও খানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে খবর বেরিয়েছে। এমনই প্রেক্ষাপটে শাহবাজ সরকার পিটিআই নেতার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন। সবচেয়ে বড় ধাক্কা মনে করা হচ্ছে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপনের ঘটনাকে। মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ না নিলে ১৮০ দিনের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা প্রদানের আহ্বান রয়েছে প্রস্তাবিত ওই বিলে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর দমন পীড়ন সহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব রেখে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বা কংগ্রেসে এই বিল উত্থাপন করা হয়েছে। ডেমোক্রেট ও ক্ষমতাসীন রিপাবলিকান সর্বদলীয় আইন প্রণেতাদের উদ্যোগে এটি উত্থাপিত হয়েছে। পাকিস্তান ডেমোক্রেসি অ্যাক্ট নামের বিলটি কংগ্রেসে উত্থাপন করেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন এবং ক্যালিফোর্নিয়া ডেমোক্রেট কংগ্রেসম্যান জিমি প্যানিট্রা। উত্থাপনের পর আরও পর্যালোচনার জন্য বিলটি পাঠানো হয়েছে কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক এবং বিচার সংশ্লিষ্ট দুই কমিটির কাছে। পাকিস্তানের রাজনৈতিক বিরোধীদের দমনের সাথে জড়িত প্রধান কুশীলবদের চিহ্নিত করতে এবং তাদেরকেও নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করার প্রস্তাব রয়েছে বিলে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী যদি রাজনীতিতে হস্তক্ষেপ বন্ধ করে এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এইসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন। এর আগে ২০২৪ সালের জুনেও একই ধরনের একটি প্রস্তাবনা পাশ হয় কংগ্রেসে। এর সপক্ষে ৯৮% কংগ্রেস সদস্য ভোটও দেন। পাশ হওয়া বিলটিতে পাকিস্তানের গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে তাগিদ দেওয়া হয়েছিল, কিন্তু বাইডেন প্রশাসন তখন কোনো পদক্ষেপ নেয়নি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে পরিস্থিতি আস্তে আস্তে পরিবর্তনের দিকে যাচ্ছে। কয়েকদিন আগে ইমরান খানের দুই ছেলে কাসিম ও সুলেমান দীর্ঘদিনের নীরবতা ভেঙে তাদের বাবার কারাবন্দী অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পিতার গ্রেফতারের পর এই প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন দুই ভাই। কাসিম খান বলেন, আমরা কখনো কল্পনাও করিনি যে আমাদের বাবা এত দীর্ঘ সময় ধরে কারাগারে থাকবেন। পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আমাদের হাতে এখন খুব কম অপশন আছে, তাই আমরা মনে করি জনসমক্ষে কথা বলার সময় এসেছে। এখন তারা আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে ইমরান খানের মুক্তির পথ খুঁজছেন এবং এজন্য সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। বাবার মুক্তির জন্য তারা মার্কিন প্রেসিডেন্টের কাছে সহায়তা চেয়েছেন। ইমরান খানের সঙ্গে তার ছেলেদের টেলিফোনে কথা বলার এবং ব্যক্তিগত চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে ৮৪ ঘণ্টার যুদ্ধ হয়েছে। এতে বিজয়ী হয়েছে পাকিস্তান। এর কয়েকদিন পর পাকিস্তান সরকার দীর্ঘ ৬৫ বছর দেশটির সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে। এর আগে এই পদবি ছিল আইয়ুব খানের। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার কৌশল, কারণ দুই নেতাই ব্যাপকভাবে অজনপ্রিয় হয়ে উঠেছেন। তবে শাহবাজ সরকারের এই কৌশল কতটা কাজে আসবে তা আগামী দিনগুলোতে স্পষ্ট হবে। ইতিমধ্যে খবর বেরিয়েছে যে শাহবাজ সরকারের প্রতি অনাস্থা আনতে যাচ্ছে পিটিআই ও অন্য বিরোধী দলগুলো, যেখানে যোগ দিতে পারে সরকারি জোটেরও কেউ কেউ। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী পিটিআই শাহবাজ শরীফ এবং জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র প্রতিশোধ নয়, বরং বর্তমান সরকারকে রাজনৈতিক চাপের মুখে ফেলতেও একটি কৌশল। খবরে বলা হয়, আদিয়ালা কারাগারে আটক অবস্থাতেও দল পরিচালনায় সক্রিয় রয়েছেন ইমরান খান। আইনজীবী, সিনিয়র নেতা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠকে তিনি অনাস্থা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। এমনকি স্পিকারের পদত্যাগ দাবি করেও জনমত গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। খাইবার পাখতুনখোয়া ভিত্তিক দল মিল্লি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আচাকজাই সম্প্রতি এই দাবির পক্ষে অবস্থান নিয়েছেন, যা ইমরান খানের পরিকল্পনায় নতুন গতি এনেছে। পিটিআই নেতারা এখন সরকার বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ঐক্য গড়ে তোলার দিকেও মনোযোগ দিচ্ছেন। দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার জানান, অনাস্থার প্রস্তাব তাদের সক্রিয় আলোচনার মধ্যে রয়েছে। 2022 সালে ঠিক একই কায়দায় পাকিস্তানের পার্লামেন্টে এক অনাস্থা প্রস্তাব পাশের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে, যা পেছনে দেশটির সেনাবাহিনী এবং বাইডেন প্রশাসন এক প্রকার ঘোষণা দিয়েই কাজ করেছে। ক্ষমতাচ্যুতির পর একাধিকবার সরাসরি এমন অভিযোগ করেছেন পিটিআই প্রধান। তবে পরিস্থিতি মনে হচ্ছে ঘুরে যাচ্ছে। উভয় পক্ষ তথা সেনাবাহিনী ও আমেরিকা আবারও ইমরান খানে আস্থা রাখতে চাচ্ছে। সেটা হলো, যেভাবে ইমরানকে সরানো হয়েছিল সেই একই কায়দায়, অর্থাৎ অনাস্থা ভোটের মাধ্যমে শাহবাজ সরকারেরও পতন হতে পারে। সপ্তাহ দুয়েক ধরে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যুক্ত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি তথা পিকেকে ভেঙে যাওয়া, তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকা সিরিয়ার ওপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহার তার অন্যতম কারণ। এছাড়া ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা আবার তুরস্কেতেই অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই দেশটি সফর করতে চলেছেন নতুন পোপ রবার্ট ফ্রান্সিস। শুধু তাই নয়, তুরস্ক সমর্থিত লিবিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতা আরও মজবুত হয়েছে। অন্যদিকে ভারতের বিরুদ্ধে সাহায্যের জন্য এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। বিষয়টি অবশ্যই তুর্কির প্রেসিডেন্টকে মানসিকভাবে প্রশান্তি দিয়েছে, কারণ এর মাধ্যমে দক্ষিণ এশিয়াতেও তুরস্কের অবস্থান শক্ত হতে যাচ্ছে। গত 7 থেকে 10 মে পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়, সেখানে পাকিস্তানের বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুর্কি ড্রোন ও কোরাল জ্যামার। খোদ ভারতীয়রাও সেটা স্বীকার করেছে। ভারত ও পাকিস্তানের ওই যুদ্ধে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। এই আবহে তুরস্ককে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক চলছে। আবার ভারত দাবি করেছে পাকিস্তান যেসব ড্রোন হামলা চালিয়েছে, যেগুলো তুরস্কে নির্মিত। এ নিয়ে ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে বয়কটের ডাক উঠেছে। রাজনৈতিক নেতারাও এর প্রতিধ্বনি তোলেন। ইতিমধ্যে কিছু পণ্য ও সেবা বর্জন করা হয়েছে। ভারত জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে তুর্কি সংস্থা চেলেবিকে তাদের বিমানবন্দরে কার্যক্রম পরিচালনা করতে নিষেধ করেছে, যদিও এই অভিযোগ কোম্পানিটি অস্বীকার করেছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে একাডেমিক সম্পর্ক স্থগিত করেছে। তবে ভারতের এসব সিদ্ধান্তে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিশেষ ভ্রুক্ষেপ নেই বলেই মনে হচ্ছে। উল্টো তিনি বলেছেন, আমরা পাকিস্তানের জনগণের পাশে আছি। আমি আমার ভাই শাহবাজ শরীফকে ফোন করে বলেছিলাম যে আমরা পাশে আছি, আমরা পাকিস্তানের পাশে থাকব। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ওয়েস্ট এশিয়া স্টাডিজের অধ্যাপক অশ্বিনী মহাপাত্র মনে করেন, প্রেসিডেন্ট এরদোয়ানের আত্মবিশ্বাস বাড়ার পেছনে একাধিক কারণ রয়েছে। তার মতে, সিরিয়া ও লিবিয়ায় নিজের পছন্দের সরকার প্রতিষ্ঠা করিয়েছেন এরদোয়ান, আর্মেনিয়ার বিরুদ্ধে আজারবাইজানকে জিতিয়েছেন, ট্রাম্প ও সিরিয়া সরকারকে স্বীকৃতি দিয়েছে। এমন পরিস্থিতিতে তিনি মনে করছেন যে পশ্চিম এশিয়ার মতো দক্ষিণ এশিয়াতেও ইচ্ছামতো কাজ করে যেতে পারবেন। এরদোয়ান যেভাবে পাকিস্তানকে সমর্থন করছেন, তাতে ভারতের সঙ্গে উত্তেজনা বাড়বে বইকি। তার মতে, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে সমীকরণটা একটু আলাদা। তবে অন্যরা মনে করছেন, আগামী দিনে দক্ষিণ এশিয়ায় তুরস্কের অবস্থান আরও শক্ত হবে। পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশও সীমিত পরিসরে তুরস্কের ড্রোন ও অন্যান্য যুদ্ধাস্ত্র কিনেছে। ঢাকার পরিবর্তিত পরিস্থিতিতে আসছে দিনগুলোতে আঙ্কারার সঙ্গে অন্যান্য বিষয়ের পাশাপাশি সামরিক সহযোগিতাও আরও বৃদ্ধি পাবে। এছাড়া দক্ষিণ এশিয়ার সবকটি দেশ যেহেতু ভারতের কথিত দাদাগিরি মেনে নিতে পারছে না, সেক্ষেত্রে অন্য দেশগুলো তুর্কি সমরাস্ত্রের ক্রেতা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।